আমাদের রংপুরের ওলি আল্লাহ হজরত কেরামত আলী রহমতুল্লাহ জৈনপুরী রহমতুল্লাহ আলী ইসলামের মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে আমাদের সামনের দিকের দিনগুলি আমরা যেন সঠিকভাবে আল্লাহর পথে থেকে জনগণের সেবা করতে পারি সেই প্রার্থনা করলাম। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়, সেই সুযোগ দেয়। আল্লাহ যেটাই ফলাফল রাখবেন আমরা ধরে নেই সেটাই হলো সর্বশ্রেষ্ঠ ফলাফল। কাজে ফলাফল নিয়ে আমি চিন্তিত নই, আমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করি। যে কাজ করলে আল্লাহ খুশি হবেন সেটাই যেন আমার দ্বারা সম্পন্ন করেন। আমি শুধু এটাই ওনার কাছে আজকে প্রার্থনা করলাম যে ফলাফল যেটা ভালো সেটাই তুমি দেবে, শুধু আমাকে তোমার প্রিয় বান্দাদের মধ্যে আমাকে গণ্য করবে। তাহলে আমি মনে করব যাই তুমি করেছো তুমি সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি শক্তিশালী। তোমার প্রিয় হতে পারলেই আমার সফলতা, এটাই আমি কামনা করছি ওনার কাছে। আজকে আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমি চিরজীবন চেষ্টা করেছি জনগণের সেবা করার এবং আল্লাহর পথে থেকে জনগণের সেবা করার। আল্লাহ যেন আমাকে আল্লাহর পথে থেকে আল্লাহর হেদায়েত লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করার সুযোগ দেন, দেশ ও জাতির খেদমত করার সুযোগ দেন। এটি আপনাদের সবার কাছে আমি আজকে জানাতে চাই। সবার কাছে এটি আমি আমার আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আপনাদের দেশবাসীর কাছে আমি এই দোয়াটাই চাচ্ছি। নির্বাচনের পরিস্থিতি এখনো ভালো দেখছি না। আমাদের নেতাকর্মীদের নামে বিভিন্ন রকম মামলা দেওয়া হচ্ছে, তারা এখনো 3 জন জেলের থেকেই নির্বাচিত করছেন। আমরা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাদেরকে পুলিশ থেকে ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন দল আমাদেরকে দোষর বলা হচ্ছে। যদিও বাংলাদেশের ইতিহাসে জাতীয় পার্টি একমাত্র দল আমি বলতে পারি যারা এই আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমাদের 2 জন কর্মী শহীদ হয়েছেন, মিরাজুল আর মানিক। 4 জন আমাদের একেবারে সরাসরি অ্যারেস্টেড ছিল। একজন তো নির্যাতনের শিকার হয়েছে, আরিফ আলী। এবং সে সময় তার মা বাবা যখন আমার কাছে এসেছিল, আমি বলছিলাম এর পরের বার যদি আপনার ছেলেকে আমরা মুক্ত করতে না পারি আমি নিজেই জেলখানে যাব। আল্লাহর রহমতে আমরা সেখানে মুক্ত করতে পেরেছিলাম। এই যে আন্দোলনের সঙ্গে সবসময় আমরা ছিলাম। হঠাৎ করে কিছু মানুষ এটাকে নাকি বট বাহিনী বলে, আমাদেরকে দোষর করে সারা দেশে এবং বিশেষ করে তরুণ সমাজের মধ্যে একটা ব্যাপকভাবে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা করেছে উদ্দেশ্যমূলকভাবে। এটাকে আমি তীব্রভাবে নিন্দা জানাই। আমাদের কিছু লোক দোষর করেছিল, এটা ঠিক, তারা কিন্তু আমাদের সঙ্গে নেই, কোনো সময় আমাদের সঙ্গে তারা ছিলেন না। তারা বারংবার সরকারের দ্বারা ব্যবহৃত হয়েছিলেন, এখনও তারা সরকারের দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। আমাদের মধ্যে কাউকে দোষর বলতে পারে এরকম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা যেটা আছি, আমরা সবসময় আমি প্রায় 7ম, 8ম, 9ম এই 3টি আমি নির্বাচিত করেছি এবং নির্বাচনে জয়লাভ করেছি সম্পূর্ণ নিরপেক্ষ ভোটে। আর 10ম নির্বাচনে আমি 2014 নির্বাচনে আমি অংশগ্রহণ করি নাই, আমি মন্ত্রী ছিলাম। আমাকে নির্বাচনের জন্য আমি প্রত্যাহার চিঠি দিয়েছিলাম, সেটা গ্রহণ করা হয়নি। শুধু আমাকে রাখা হয়েছিল যে আমি থাকলেই আমাকে এমপি করা হবে, মন্ত্রী করা হবে, কথা দেওয়া হয়েছিল। আমি তথাপি ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছিলাম। তার পরবর্তীতেও আমাকে এই 2014 সরকার আমাকে টেকনোক্র্যাট মিনিস্টার করতে চেয়েছিল, আমি সেটাও রিফিউজ করেছি। কাজে আমরা এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা দেশ ও জাতির খেদমত করার জন্য রাজনীতি করি। আর আমাদেরকে দোষর বলছেন যারা, তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের আন্দোলনে কি আপনাদের অবদান আমরা দেখতে চাই, প্রমাণ সহ হাজির হন, তারপরে আমাদের সঙ্গে কথা বলেন। যাই হোক, আমরা মনে করি যে বর্তমান সরকার এখন পর্যন্ত তারা নিরপেক্ষতা দেখাতে পারেননি। আমরা সামনের দিকে দেখতে থাকবো এবং আমাদের মানুষজনকে যে অত্যাচার করা হয় তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং সারা দেশের জনগণ নিয়ে আমরা এর প্রতিবাদ করবো। এটাই বলছি, নির্বাচন করতে দিলে এনসিপির নেতা বলছে যে এই এনসিপির যে নেতারা বলছে তারা কোথা থেকে আসলো, তাদের কি অবদান এই দেশের জন্য আছে, তাদের কি অবদান এই আন্দোলনের জন্য আছে, আমি চাই তারা সামনে এসে প্রমাণ সহ এটাতে হাজির হোক। আমরা চ্যালেঞ্জ করলাম আজকে। গণভোট নিয়ে আপনাদের গণভোট নিয়ে আচ্ছা শোনো, ধরো আমার দেশ এবং জামাত ইসলাম তাদের বট বাহিনী বলে একটা কিছু আছে, তারা সার্বক্ষণিকভাবে
মিথ্যা অনাচার প্রচার করছে। আমি 25 বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি সরকারের, হাজার হাজার কোটি টাকার আমার হাতের উপর দিয়ে গেছে। 90-এর পরে আমাকে নিয়ে যখন সরকার পরিবর্তন হলো, এরশাদ সাহেবের ভাই হিসেবে ব্যাপকভাবে আমার সঙ্গে ইনকোয়ারি করা হচ্ছে, পাবলিক নোটিশ দিয়ে ইনকোয়ারি করা হচ্ছে। আমার নামে একটা জিডি পর্যন্ত করতে পারে নাই। আমি 30 বছর থেকে রাজনীতি করি, 5 বার হয়েছে, আমি একবার আমি নিজেই ইলেকশন করি নাই। এত কিছুর পরেও আমি 2 বার মন্ত্রী ছিলাম, তারপরও আমার নামে কোনোদিন একটা সিভিল স্যুট পর্যন্ত হয় নাই। শুধু আমি গতবার এই 2024 আগে শেখ হাসিনার আমলে আমার একজন নিজস্ব লোকে একটা সিভিল স্যুট করেছিল, যার জন্য আমার কর্মকাণ্ড ষড়যন্ত্রমূলকভাবে আমাদের কর্মকাণ্ড কিছুদিন আমাকে স্থগিত রাখা হয়েছিল, কাজ করতে দেওয়া হয়নি পলিটিক্যালি। কিন্তু এই সরকার আসার পরে আমাকে কোথায় যে কত মামলা দিচ্ছে সেটা আমি নিজেও খোঁজ রাখি না। আর এই সমস্ত মিথ্যা মামলা কথা বলে আমাকে ধমকি দেওয়া হয়, আমাকে অ্যারেস্ট করতে বলা হয়। যারা মামলা যারা দিয়েছে তারাও জানেন, যারা বলছেন তারাও জানেন এগুলো সমস্ত মিথ্যা মামলা। এবং শুধু এটা নয়, বাংলাদেশে যেখানে যত আমাদের নেতাকর্মীর মামলা দেওয়া হয়েছে প্রত্যেকটি মামলা মিথ্যা মামলা, এটা সবাই জানেন ওনারা। তারপরেও আমাদেরকে মামলার ভয় দেখিয়ে আমাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে। আমি একটা কথা এখানে তোমাদের বলতে চাই, সেটা হলো আমি কালকে স্পষ্টভাবে বলেছি আমি গণভোটে সবাইকে না ভোট দিতে বলছি। এটার কারণ হলো আমি সংস্কারের বিপক্ষে নই। জাতীয় পার্টির নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সবচেয়ে বড় সংস্কারক বাংলাদেশের। আমি নিজে যেখানে যত চাকরি করেছি সবখানে আমি সংস্কারের কাজ দিয়েছি। আমার সবাই নতুন নতুন জিনিস দেখেছে। আমি সংস্কারের বিপক্ষে নই। উনি যে সংস্কার প্রস্তাবগুলি দিয়েছেন তার সবগুলির বিপক্ষে আমি নই, কিছু কিছু জায়গায় বিপক্ষ। কিন্তু আমার বিপক্ষটা অন্য জায়গায়। সেটা হলো তারা সংস্কারের নামে একটা ষড়যন্ত্রমূলক একটা প্রস্তাবনা শুরু করেছে। হ্যাঁ না ভোটের মাধ্যমে তারা সংসদ এবং নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে তাদের নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়ন করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। আমি এটা বলতে চাই যে যখন নির্বাচন হচ্ছে, সংসদ নির্বাচন, আমাদের দেশের সংসদীয় আমাদের যে সংবিধান আছে তার অনুযায়ী যখন নির্বাচন হবে, নির্বাচিত সরকারের শুধু নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারই এই সংশোধনী করতে পারে। এবং ওনারা সেই সংবিধানের অধীনে ওনারা শপথ নিয়ে এখানে আসছেন। ওনারা গণভোট করে নির্বাচিত সংসদের বাইরে কিছু করার তাদের কোনো অধিকার নেই। এই গণভোট করাও তাদের পক্ষে আইনগতভাবে ঠিক নয় এবং তারা এটা বেআইনি কাজ করছেন। আবার একটা কথা হলো, তারা যেটা করছেন সেটার মধ্যে তারা বিভিন্নভাবে একটা ষড়যন্ত্রমূলকভাবে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। একসঙ্গে জাতীয় সংসদের ইলেকশন আর গণভোট একসঙ্গে হতে পারে না। কারণ হলো এটা দুটো কন্ট্রাডিক্টরি। জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই জাতীয় সংসদে একটা সরকার গঠন হবে, এই সরকার চলে যাবে। এখানকার সরকারের কথা হলো আমি যে জুলাই সনদ বা যেটাই আমি পেয়েছি ভালো মনে করছি, এটা আমি সরকারের হাতে দেবো। সরকার এটা নিয়ে সংবিধান মোতাবেক এটা নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান মোতাবেক আলাপ আলোচনার পরে যখন পাশ হয়, যদি তারপরে গণভোট হবে এবং সেই গণভোটে জনগণ জানবে যেটা দেওয়া হয়েছে সেটা সত্য বা মিথ্যা, কতটুকু ভালো বা মতো। যেহেতু একটা করে আইটেম একবারে আসবে। কথার কথা আমি এখানে বলেছি যে আমাদের 2 কক্ষ বিশিষ্ট হবে কি 1 কক্ষ, বা যেটাই ধরো একটা, যে আমাদের প্রধানমন্ত্রী 2 বার থাকবে না 1 বার থাকবে কি 3 বার থাকবে, বা প্রধানমন্ত্রী আর একসঙ্গে আমাদের পার্টি প্রধান হতে পারবে কিনা, এটা একটা জিনিসের ডিসিশন হবে। ডিসিশন হওয়ার পর যখন সংসদে এটা পাশ হবে যে না এটা হবে, তখন জনগণকে এই পাশ হওয়ার সময় ডিবেট হবে। তখন কেউ বলবে যে 2টা সংসদ থাকলে এই অসুবিধা, কেউ বলবে এই সুবিধা। এটা নিয়ে আলাপ আলোচনা হবে, ইউটিউবের কথা বলবে, গ্রামে গঞ্জে মানুষ চায়ের টেবিলে কথা বলবে, গ্রামে গঞ্জে হাটে আলাপ হবে, লোকে বুঝবে এটা হলো এই খারাপ, এটা। তখন আপনি বলেন যে আপনি 2 কক্ষ চান না 1 কক্ষ চান, তখন মানুষ স্পষ্ট বলতে পারবে যে আমি চাই এটাই, জেনে শুনে যাচ্ছে, আর আমি চাই এটা, জেনে শুনে যাচ্ছে। এখন এই সরকার গণভোটের নামে যেটা করছেন, ওনারা একটা হ্যাঁ না ভোট করছেন, যেখানে ওনারা বলছেন ওনাদের সংস্কার মানলে বাংলাদেশ কালকে থেকে বেহেশত হয়ে যাবে, আর কিছু অভাব অভিযোগ কারো থাকবে না, সবাই বেহেশতে বসবাস করবেন। এটা একটা সম্পূর্ণ প্রতারণামূলক, বিভ্রান্তিকর একটা, এবং সরকারি কর্মকর্তা সহ সবাইকে এখানে লাগিয়ে দিয়েছেন। তারা গ্রামের জনগণ যেখানে লাঙ্গল দেখে তারা জিএম কাদেরকে চিনতে হয়, যেখানে লাঙ্গল দেখে জাতীয় বাড়ি চিনতে হয়, তারা এই লেখাপড়া জানবে। তারা কোথায় আপনি কি করছেন, 100টা আইটেম দিয়েছেন, হ্যাঁ বা না বলেন, আপনারা একটা দিকে দেখাচ্ছেন হ্যাঁ বলে দেন, তাহলে সব পাইয়ে যাবেন। বিভ্রান্তিমূলক, এই লোক কিছু জানে না কি হ্যাঁ বলবে কি না বলবে। তাদেরকে দিয়ে যেতে হবে, তারা একটা হ্যাঁ না ভোটের পরে তারা যেটা করবে, আমি বলছি এটা আমি সুস্পষ্টভাবে বুঝতে পারছি, তারা একটা বিপ্লবী সরকার করবে। সরকার করে তাদের যে লোক, আমাদের বর্তমান সরকার যখন ক্ষমতা আসছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা বলেছিল কি যে আমাদের নিয়োগদাতা হলেন কিছু এই ছাত্র বা এই যারা এখন এনসিপি করেছে,
আর তাদের ব্যাপারে জামাত ইসলাম বলেছে তাদেরকে কিন্তু আমরাই প্রতিপালন করেছি, আমরাই সমস্ত সুযোগ সুবিধা দিয়েছি, আমরাই তাদের নিয়োগ করতে হবে, আমাদের তাদের গার্জিয়ান। তো ওই গার্জিয়ানদের, সরকারের গার্জিয়ান এবং তার গার্জিয়ান মিলে একটা দল হচ্ছে সরকারি দল। এই দল তখন এই বিপ্লবী সরকারের নামে দেশকে দখল করবে এবং তারা তখন সংসদকে বলবে যে এটা পাশ করাতে হবে আপনাকে, এবং পাশ না করানো পর্যন্ত আমরা যাব না। এবং পাশ করানোর জন্য তারা যদি 2 মাসও চাইতে পারে, 2 বছরও চাইতে পারে, এখন দরকার নেই, আরো 2 বছর পরে করেন। এইভাবে তারা ক্ষমতায় থাকবে, এটাই হলো তাদের ষড়যন্ত্র। এবং এইটার মাধ্যমে তারা নিজেদের ক্ষমতাটাকে কুক্ষিগত করে ও এই 3টি যারা সরকারি দল তাদের মধ্যে বন্টন করতে চায়। এবং এই সংসদে নির্বাচনের পরে যে সংসদ হবে সেই সংসদ কোনো ক্ষমতা থাকবে না, যেহেতু সংসদ যদি স্বাধীনভাবে সংসদ না কাজ করতে পারে, সার্বভৌম না হয়, সেই সংসদের কোনো অর্থ নাই। আপনি যখন দিবেন, আপনার জনগণের কাছে যখন পাঠানোর কথা বলবেন, বা জনগণ তো ওরা আগেই ভোট দিয়ে দিয়েছে, আমার তো দরকার নেই, জনগণ তো দিয়ে ফেলছে আমাকে। ফলে জনগণের মতামতের গ্রাহ্য করা হবে না, পার্লামেন্টকে করা হবে না। যে প্রাইম মিনিস্টার হবে সে যদি বলে এটা আমরা মানি না, যান, তাকে আন্ডারে থাকতে হবে এই বিপ্লবী সরকারের। এই ষড়যন্ত্র চলছে, এই জন্য আমি বলছি ভোটকে বর্জন করুন, না ভোট দিন। এবং দরকার হলে এখানে সম্পূর্ণভাবে এই একটা যে আলাদা নির্বাচন হচ্ছে সেটা বন্ধ করা হোক। আমি দাবি জানাতে চাই সরকারের কাছে, আপনারা বলুন কবে আপনি সরকার ক্ষমতা ছাড়বেন। আপনাকে শুধু দেওয়া হয়েছে ইলেকশন করার জন্য, আপনাকে গণভোট করার জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয় নাই। আপনি কেন গণভোট করছেন, কি উদ্দেশ্য করছেন, কবে আপনি ক্ষমতা ছাড়বেন, কেন আপনি গণভোটের উদ্দেশ্যটা কি আপনার, এবং কেন আপনি মানুষকে ভুল বুঝাচ্ছেন, কেন আপনি বলছেন দেশ একবারে সবকিছু হয়ে যাবো। এখানে আমি কালকেও একটা বলছি, আবার বলছি, এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপারে দেশ চলছে। সেটা হলো দেশে কিন্তু এই জামাত এবং এনসিপি এবং তাদের যে সমকক্ষ এবং দল এবং আমাদের, আমি মনে করি তারা দেশে একটা বিভিন্নভাবে দেশের মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছে। তারা তাদের মতবাদের বাইরের লোককে খতম করার কাজে নেমেছে এবং তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে গণহত্যা করছে মবের নামে, পরিকল্পিতভাবে মব লেলিয়ে দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, গণহত্যা করছেন তারা। আওয়ামী লীগ দেখলে, আওয়ামী লীগের কাছাকাছি লোক দেখলে, আওয়ামী লীগের পাশের বাড়ির লোক দেখলে ধরে নিয়ে গিয়ে তাদেরকে তারা যদি মনে করে তাদের দলের নয়, এই গণহত্যা করছেন এবং তারা জেলখানা নিচ্ছেন। সেখানেও দেখা যাচ্ছে অনেক লোক, এরকম লোকরা পরে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি সামনের দিকে আমি আশঙ্কা করছি যে তারা বিচারের নামে প্রহসন করে আর কিছু গণহত্যা করবেন। এটা আমি সেই জন্য বলছি, যে কালকেও বলছি, এটা হলো নাজি জার্মানির হিটলার এটা করেছিল, যে তার যারা অপরেন্ট তাদেরকে সব খতম করো, একটা করে খতম করেছে। তারা মনে করছে একজনকে যখন খতম করেছে তারা বলছে না এরা তো জুকে করতেছে, আমাদের তো করেনি। পরে যখন আরেকজনকে ধরছে তখন বলছে, আরেকজন বলছে না ওরাই করছে আর জুড়ে করতে, আমারও তো করেনি। পরে এক করে সবাইকে খতম করার জন্য হিটলার চেষ্টা করেছে এবং অনেক লোককে হত্যা করেছে। এই জন্য আমি বিশ্বাস করি এবং আমি আশঙ্কা করি যে সামনের দিকে আমাদের দুর্দিন আসতেছে। ওনারা যে পরিস্থিতি যাচ্ছেন, ওনারা এক এক করে তাদের যারা প্রতিপক্ষ, প্রথমে আওয়ামী লীগ ধরছে, ছাত্রলীগ ধরছে, এখন আমাদের ধরছে। এখন সম্পূর্ণ মিথ্যাভাবে আমাদেরকে কালার করে তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছেন। এখন তারপরে হয়তো আরেকটা দলকে ধরবেন, তারা এখনো বুঝে উঠতে পারে নাই, জমাই হলে বুঝতে পারবে। আমি ওইটাই বলতাম, আমার কিছু বলার আর কিছু নাই। সেই কারণেই আমাদের কথা হলো, এই যে কোনো পরীক্ষা, যে কোনোভাবে এই গণভোটের নামে যে ক্ষমতার দখলের পায়চারি এবং বিপ্লবী সরকার করে তারা অস্ত্রের ভয় দেখাচ্ছে, যে আমরা অস্ত্র দিয়ে দখল করতে চেয়েছিলাম, আবার দরকার হলে অস্ত্র দিয়ে নামবো। আপনাদের সবাইকে আমি এই কথা বলতে চাই, বাংলাদেশ জনগণ। আরে দাঁড়াও, না তোমাকে আগে তোমরা এটা জানতে চাইলে সেই জন্য বললাম। কথা হলো যে সামনের দিকে রংপুরবাসীর জন্য আমি বলছি, আমরা সব সময় এখানে, আমি যতদিন ছিলাম, রংপুরবাসী কোনো সময় কোনো দল মত নির্বিশেষে কোনো অত্যাচারের শিকার হয় নাই, চাঁদাবাজি টেন্ডারবাজি হয় নাই, কারো দখলদারিত্ব হয় নাই। কোনো লোককে, যে কোনো লোক, আমার বাসায় যখন আমি এমপি ছিলাম, বিএনপি কি বিএনপি হোক কি জামাত হোক, কেউ কি বলতে পারবে যে জিএম কাদের সাহেবের কাছে একটা কাজ গিয়েছিলাম? হয় নাই। আমাদেরকে নানানভাবে অত্যাচার করেছিল শেখ হাসিনা সরকার, এবং শেখ হাসিনার সবচেয়ে বেশি সমালোচক বাংলাদেশ থাকলে আমি ছিলাম, সবসময় ছিলাম, চ্যালেঞ্জ করে বলতে পারি। আমরা এটার বিপক্ষে দাঁড়িয়েছিলাম, তার জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকারও একই কায়দায় আমাদের উপর চাপ সৃষ্টি করছে। নিশ্চয়ই আমরা এটার থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করবো। রংপুরের লোকের কাছে আমার কথা হলো, আপনারা শান্তিতে থাকতে চান, জাতীয় পার্টির সঙ্গে থাকেন, যেরকম এতদিন আছেন। অশান্তি চান, তাহলে অন্য দলকে ভোট দিন। অশান্তি কি আর কত প্রকার, ওটা আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।